আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের সাম্প্রতিক সময়ে কতগুলো ঘটনা এমনভাবে ঘটছে মনে হয় যেন আকাশ থেকে বজ্রপাত হয়ে পড়ছে, অথবা আকাশ থেকে ফুল হয়ে ঝরে পড়েছে, অথবা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাগুলো ঘটিয়েছেন অলৌকিকভাবে। কোনো কার্যকারণ দ্বারা কোনো কিছু প্রমাণ করতে পারবেন না কিভাবে হলো। একটা গণঅভ্যুত্থান হয়েছে, এখন এই গণঅভ্যুত্থান নিয়ে অনেক মানুষ উল্লসিত। কারো কারো দাবি আমরা করেছি, কারো কারো দাবি আমরা করিনি, তো কারা করেছে। কারো কারো দাবি যে না, আমরা তো গত দীর্ঘদিন যাবত এই যে জনমত তৈরি করেছি, আমরা যদি জনমত তৈরি না করতাম তাহলে তুমি এসে হঠাৎ করে একটা রেডি মঞ্চ তুমি পেয়ে গেলা, আর লোকজন সব নেমে গেল, হু আর ইউ, এখন দ্বিতীয়বার নামাও তো দেখি কেমন পারো, তোমাদের এমন কি ব্যাপার আছে, এই কথা যেমন কেউ বলছে। আবার রাজনৈতিক দলগুলো বলছে যে সাধারণ ছাত্র জনতার সঙ্গে যদি রাজনৈতিক নেতাকর্মী, বিএনপি, জামাত, চরমোনাই, হেফাজত, যে যার অবস্থান থেকে শুরু করে সবাই নেমেছে। এবং আপনারা খোঁজ নিয়ে দেখেন যে এই আন্দোলনে অংশগ্রহণ করার জন্য বিভিন্ন রাজনৈতিক সংগঠনের হাজার হাজার নেতাকর্মী তারা নিজ নিজ এলাকা থেকে এসে ঢাকাতে ছিল। এবং যে সকল এলাকাতে খুব বেশি আন্দোলন চাঙ্গা ছিল, যেমন বাড্ডা, তারপর রামপুরা, বনশ্রী, এরপর শনিরাকড়া, সায়দাবাদ, নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা, এরপর সাভার, গাজীপুর, টঙ্গী, আশুলিয়া, এরপর উত্তরা, এই জায়গাগুলো, ও মোহাম্মদপুর, বছিলা, এই এলাকাগুলো ছিল সবচেয়ে অগ্নিগর্ভ। এখন এলাকাগুলোতে গিয়ে দেখবে যে অসংখ্য ছাত্র ছাত্রী মেসে থাকেন, অনেক শ্রমিক ভাই বোনেরা থাকেন, এবং প্রতিদিন গ্রাম থেকে হাজার হাজার মানুষ আসেন এখানে চাকরির জন্য, আবার হাজার হাজার মানুষ এখান থেকে চলে যান। এই এলাকাগুলো একটা ট্রানজিশনাল, যাকে বলা হয়, প্লেস হিসেবে অভিহিত। এবং এই কারণে এই জায়গাগুলোতে আন্দোলনে অংশগ্রহণ করতে ইচ্ছুক এইরকম নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছিল। এবং সরকার কিন্তু, বা শেখ হাসিনা কিন্তু ঠিকই বলেছিলেন যে সারা রাত জেগে সায়দাবাদে যারা আন্দোলন করছে তারা ছাত্র নয়। একথা সত্য, সবাই ছাত্র নন, অনেকে ছাত্র ছিলেন, কিন্তু বেশিরভাগই রাজনৈতিক নেতাকর্মী। তারপর পুলিশের সঙ্গে সরাসরি সংঘাত করছেন, মিলিটারির সামনে দাঁড়িয়ে যাচ্ছেন, তারা ছাত্র নন। সরকার ঠিকই বুঝতে পেরেছিল। তো এ সকল যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের মধ্যে দেশের মূল ধারার যে রাজনীতির নেতৃবৃন্দ যারা ছিলেন তারা এখানে কৌশল অবলম্বন করেছেন, বুদ্ধিমত্তা প্রয়োগ করেছেন, এবং তাদের নেতাকর্মীদেরকে তারা মাঠে সক্রিয় রেখেছেন। এটা সত্য। 2 নম্বর হলো, আবার এদের সঙ্গে যারা যুদ্ধ করেছেন তারাও কিন্তু ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের মানুষ, এবং এরাও অনেকে প্রাণ দিয়েছে, হতাহত হয়েছে, এবং অনেকে হত্যা করেছে। আর পুলিশ, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের সংঘর্ষের কথা তো আমরা সবাই জানি। ফলে যে বিশাল সংখ্যক মানুষের প্রাণহানি ঘটেছে, কার্যত 300 লোকের কথা বলা হচ্ছে, সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল 150, পরে সবাই বলেন যে না 300, কিন্তু মানুষের ধারণা যে 3000 ছাড়িয়ে যেতে পারে হত্যাকাণ্ড এই সময়ের মধ্যে। ওখানে গণকবর পাওয়া গেছে, ওখানে লাশ পাওয়া গেছে, এরকম অনেক জিনিস এখন বের হচ্ছে। তো চলমান সরকার এগুলো নিয়ে যদি তদন্ত করেন হয়তো আরো বেশি বের হয়ে আসবে। তো এই ঘটনাগুলো করার পরেও 5 তারিখ দুপুর 12টা পর্যন্ত কিন্তু আন্দোলনকারীদের পক্ষে মানে বিশ্বাস বা আস্থা স্থাপন করার মতো 1% নমুনা ছিল না, আমি তার নিজের সাক্ষী। কিন্তু মাত্র 2 ঘন্টার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু ঘটিয়ে দিলেন যে শেখ হাসিনা পালিয়ে গেল। এই যেন একেবারে সেই আবাবিল পাখি এসে যেভাবে আব্রাহার যে বাহিনী ধ্বংস করে দিয়েছিল, যেটা সূরা ফিল আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, আলাম তারা কাইফা ফালা রব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি দেখেননি সেদিন সেই হস্তি বাহিনীকে আমি কি করেছিলাম? মানে বিশাল হস্তি বাহিনী, হাতি বাহিনী, সেই হাতি বাহিনীকে ছোট ছোট পাখি আকাশ থেকে প্রেরণ করেছিলেন, এবং পাখির মুখে ছিল ছোট ছোট মটরশুঁটির দানার মতো এক একটা দানা, এবং সেই মটরশুঁটির দানা
আল্লাহর কুদরতে পাখিগুলো কেবল উপর থেকে ছেড়ে দিয়েছে, আর ওইগুলো এক একটা মানে কামানের গুলির মতো গুলি হয়ে মানুষের মস্তিষ্কে ঢুকে, ঘোড়ার মস্তিষ্কে ঢুকে, হাতির মস্তিষ্কে ঢুকে এগুলিকে সব ফিনিশ করে দিয়েছে। এই মক্কাতে সেই ঘটনা ঘটেছে কত সনে? 570 খ্রিস্টাব্দে। আল্লাহ রসুল 12ই রবিউল আওয়াল মাসে জন্ম নিলেন, তার ঠিক কয়েক মাস আগে তখন আল্লাহ রসুল মায়ের পেটে ছিলেন। তো সেই ঘটনা কোরআনে বর্ণনা করেছেন, অর্থাৎ আবাবিল পাখি এসে হঠাৎ করে যেভাবে এরকম হস্তি বাহিনীকে পরাজিত করেছিলেন, তদ্রূপ এবারে সেই পতনটা যখন ঘটে গেল, ঘটে যাওয়ার পর আরো অনেকগুলো ঘটনা আজকের দিন পর্যন্ত অনেকগুলো ঘটনা ঘটে গেছে। যেমন হঠাৎ করে দেখলাম যে ক্যান্টনমেন্টে জামাতের নেতারা, অবিশ্বাস্য, এরা তো সব পলাতক ছিলেন, এবং তাদেরকে মানে খুব 1-1.5 ঘন্টা 2 ঘন্টা নোটিশে সেনাবাহিনী প্রধান তাদেরকে কি করে পেলেন, তাদের কি করে এত সাহস হলো হঠাৎ করে সেনাপ্রধান ডাকলেন আর অমনি তারা সেখানে চলে গেলেন। তাহলে বুঝেন যে এখানে মির্জা ফখরুল গেছেন, জাতীয় পার্টির জিএম কাদের গেছেন, অন্যান্য জোনায়েদ সাকি গেছেন, অনেকে গেছেন সেই ক্যান্টনমেন্টে। এই বিষয়গুলোকে আপনি যদি চিন্তা করেন, খুব দ্রুত এত মানে তাড়াতাড়ি ঘটনাগুলো ঘটেছে, যারা করেছে তারাও চিন্তা করার সুযোগ পায়নি, যারা গিয়েছেন তারাও চিন্তা করার সুযোগ পায়নি। তারপর কে হবেন তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন প্রধান? ছাত্রদের মুখ দিয়ে কে বা কারা? ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলার হলো, তিনি তখন দেশের বাইরে। তিনি আসবেন কি আসবেন না এই সমস্ত ব্যাপারে চিন্তা করতে করতে 72 ঘন্টা চলে গেল। তিনি আসলেন, এসে সেই ভিনি ভিডি ভিসি জুলিয়াস সিজারের সেই বিখ্যাত ভাষণের মতো আসলাম, দেখলাম এবং জয় করলাম। সেভাবে এসে তিনি একেবারে এয়ারপোর্ট থেকে এসে সোজা মসনদে বসে গেলেন। তারপরে অনেকে দেখলাম যে আমাদের মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হয়ে গেলেন, এবং এরা বেশিরভাগই ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘনিষ্ঠজন, এবং এরা সবাই এনজিও ব্যক্তিত্ব, মিডিয়া ব্যক্তিত্ব, টেলিভিশনে কথাবার্তা বলেন, এবং এত দ্রুত হয়ে গেল যে তারাও কল্পনা করেননি, আমরাও কল্পনা করিনি, কিসে কিসে কিভাবে যেন হয়ে গেল। এবং আজকে দিন পর্যন্ত, শুক্রবার দিন পর্যন্ত পুলিশ এখনো পর্যন্ত রাস্তায় নামেনি। পুরো রাস্তা সেই ছাত্ররা ট্রাফিকের দায়িত্ব পালন করছে, বিভিন্ন এলাকাতে চুরি ডাকাতি রাহাজানি হচ্ছে। ক্যান্টনমেন্টের মধ্যে কি হচ্ছে, পুলিশের হেডকোয়ার্টার কি হচ্ছে, ধোয়া ধোয়া কিসের শব্দ শুনছি, কিন্তু আশাপ্রদ কিংবা আশা রাখা যায় এমন কোনো ঘটনা আমরা শুনছি না। এই গেল বাস্তব অবস্থা। এখন যে গুজবগুলো, এই মুহূর্তে যে প্রশ্নগুলো খুব সামনে আসছে, যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার, এটা কি সেনা সমর্থিত সরকার? না, এটি স্বাধীন একটি তত্ত্বাবধায়ক সরকার, প্রেসিডেন্টের অধীন, আন্ডার দ্য প্রেসিডেন্ট। এবং এটি কোন সংবিধান অনুযায়ী হলো? কারণ সংবিধান অনুযায়ী যদি না হয়ে থাকে তাহলে তো প্রেসিডেন্টের সাথে এই সরকারের কোনো সম্পর্ক নেই। হুইজ প্রেসিডেন্ট? যখন গণঅভ্যুত্থান হয়, আপনারা জানেন যে গণঅভ্যুত্থানের মানে সংবিধান যে তৈরি হয়, সংবিধান, নতুন একটি সংবিধান তৈরি হয়, তার মধ্যে সামরিক কু, মার্শাল ল কিংবা গণঅভ্যুত্থান এটার একটা মূল কারণ। এখন যেহেতু এটা গণঅভ্যুত্থানের মাধ্যমে একটা সরকার হয়েছে, এই সরকারের জন্য কোনো সংবিধান দরকার নেই, এই সরকারই হলো সংবিধান, এই সংবিধান তৈরি করবে। এখন সরকার যেখানে সংবিধান তৈরি করবে, সেখানে গণভবন, বঙ্গভবন, সংবিধান, বিচার বিভাগ, এই জিনিসগুলো, মার্শাল ল, এই বিষয়গুলো সাধারণত এই গণঅভ্যুত্থানের সরকারের ক্ষেত্রে প্রযোজ্য না। যেভাবে মুজিবনগর সরকার কাজ করেছে, যেভাবে মুজিবনগর মুক্তিযুদ্ধের পরে বঙ্গবন্ধু সরকার কাজ করেছে ৭৩ পার্লামেন্টের আগ পর্যন্ত, ঠিক ওইরকম একটা তত্ত্বাবধায়ক গণঅভ্যুত্থানের সরকার, এবং সেই সরকারের ডক্টর ইউনূসের কথাই এখানে আইন, সেটাই সংবিধান, এবং সেটাই যাকে বলা হয় ডিগ্রি। আইনের ভাষায় এটিকে ডিগ্রি বলা হয়। রাষ্ট্রপতি যখন হয় তখন রাষ্ট্রপতি হলে সেটা রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করে, কিন্তু যখন কোনো সেনাবাহিনীর প্রধান বা কোনো মিলিটারি কমান্ডার কোনো সামরিক অভ্যুত্থান করে, তা সেখানে বলা হয় সামরিক ডিগ্রি। আর এক্ষেত্রে প্রেসিডেন্সিয়াল ডিগ্রি বা যাকে বলা হয় প্রশাসনিক ডিগ্রি, মানে এখন ডক্টর ইউনূসের যে কোনো কথাই সংবিধানে সংযুক্ত হতে পারে, তার কথার ভিত্তিতে সংবিধান রচিত হতে পারে, এবং তার কথাই ফৌজদারি আইন, এবং তার কথাই কিন্তু এখন দেওয়ানি আইন। আপনারা আবার বোঝার চেষ্টা করেন, আমি কিন্তু আইনের একজন ছাত্র, আইনের ছাত্র হওয়ার কারণে আমি এই কথাগুলো আইনের দৃষ্টিকোণ থেকে বললাম। ফলে ডক্টর ইউনূসের যে ক্ষমতা এই মুহূর্তে, সেটি অতীতের তত্ত্বাবধায়কের মতো নয়, বা অতীতের কোনো মতো নয়। তার এই ক্ষমতাটা এখন এই মুহূর্তে তুলনা করা যেতে পারে 1972 সনের 10ই জানুয়ারি ঢাকাতে এসে বঙ্গবন্ধু যে ক্ষমতাটা পেয়েছিলেন, 10ই জানুয়ারিতে ক্ষমতা পেয়েছিলেন, এবং সেই ক্ষমতাটি নিয়ে যেভাবে একেবারে 73-এর সংবিধান
রচনা এবং যাকে বলে সেই সংবিধান গ্রহণ করা পর্যন্ত যে সময়টাতে বঙ্গবন্ধু কাজ করেছেন, কথা বলেছেন, নিয়োগ দিয়েছেন, বদলি দিয়েছেন, সবকিছু তার মুখের কথায় হয়েছে। এবং ঠিক একই ক্ষমতা এখন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের রয়েছে। এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে অ্যাট ফার্স্ট, যে তার জন্য কোনো ফৌজদারি আইন নাই, তার জন্য কোনো সংবিধান নেই, তার জন্য দেশের কোনো প্রচলিত আইন নাই। তিনি এখন আইন, তিনি এখন সবকিছু। এখন এই যে তিনি যে কাজগুলো করছেন, এই এত বড় বিশাল যে কাজগুলো করছেন, এই কাজগুলো করার জন্য তার পেছনে তারা আছে, কয়েকজন ছাত্র আছে, 17 জন তার সহকর্মী আছে, সেনাবাহিনী আছে, এবং আস্তে আস্তে রাষ্ট্রের অন্যান্য বাহিনী হয়তো অন্তর্ভুক্ত হবেন। আর রাজনৈতিক দলগুলোর মধ্যে সবাই এখন তাকে তেল মারছে, সমস্ত দলগুলোই তার প্রশংসা করছে। এবং এই প্রশংসা করার মধ্যে সবার আগে 1 নম্বরে যে নামটি আসে সেটা হলো জামায়াত ইসলামী, আর 2 নম্বরে যে দলটি আসছে সেটা হলো বিএনপি। তারা এখন তাদের খুব তাকে তোয়াজ এবং তদবির করছে। আমি খুব ভয় পাচ্ছি যে খুব দ্রুত ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়ে বা এই সরকারকে দিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে জামাত সবার আগে, তারপর ক্ষতিগ্রস্ত হবে বিএনপি, এবং এই দুটো দলকেই খুব তাড়াতাড়ি কাটতে হবে। 3 নম্বরে যেটি আছে সেটি হলো ডক্টর মোহাম্মদ ইউনূসকেও একটা সময় অনুশোচনা করতে হবে। যদি তিনি তার কর্মপরিধি দিন 6 মাসের মধ্যে শেষ করে ফেলতে পারেন, তাহলে তিনি সসম্মানে তিনি তার জায়গায় ফিরে যেতে পারবেন। কিন্তু তিনি যদি 6 মাসের জায়গায় 1 বছর, 1 বছরের জায়গায় 2 বছর, এখন তো কেউ কেউ বলছে যে তিনি রাষ্ট্র মেরামত করবেন 6 বছর ধরে, এটি অসম্ভব। ডক্টর মোহাম্মদ ইউনূস অর্থনীতির ছাত্র, কিন্তু তিনি জানেন না ইতিহাস, হয়তো তিনি আমার মতো জানেন না, তিনি রাজনীতি আমার মতো বোঝেন না, তিনি যাকে বলা হয় ধর্মতত্ত্ব, থিওলজি, তিনি কালচারাল রেভলিউশন তিনি আমার মতো বোঝেন না, তিনি গ্রামীণ ব্যাংক কীভাবে হয়েছে, কিভাবে সোশ্যাল বিজনেস করা যায়, মানে তার যে সেক্টরগুলোতে তিনি বিশ্বজোড়া নাম করেছেন সেই ব্যাপারে আমি শিশু। কিন্তু তিনি যেই জায়গাটাতে বসে আছেন ওই জায়গাটা রাজনীতির জায়গা, সিংহাসনের জায়গা, ইতিহাস এবং যুদ্ধের জায়গা। সামরিক বাহিনীর সঙ্গে কাজ করতে হলে তাকে মাস্টার শানঝুর বইটি 100 বার পড়তে হবে, 100 টাইমস পড়তে হবে। তিনি কি বইটি পড়েছেন? এটা জিজ্ঞেস করে দেখেন তো, যে দ্য আর্ট অফ ওয়ার বাই শানঝু 100 বার তিনি পড়েছেন কিনা, বুঝেছেন কিনা। যদি না বুঝে থাকেন, সামরিক বাহিনীর সঙ্গে কাজ করা আর মানে বিষধর সাপের সঙ্গে চুমোচুমি করার মতো একই ঘটনা, পুলিশের সঙ্গে বসবাস করা একই অবস্থা। তিনি বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক দলগুলোর সাথে ডিল করবেন। তিনি যদি ম্যাকিয়াভেলি না পড়ে থাকেন, ম্যাকিয়াভেলির দ্য প্রিন্স যদি না পড়ে থাকেন, তিনি যদি চাণক্য নীতি না পড়ে থাকেন, তিনি যদি আল মুকাদ্দমা পড়ে না থাকেন, তিনি যদি আইনে আকবরী পড়ে না থাকেন, তিনি যদি তুজুকে ফিরোজ শাহী পড়ে না থাকেন, এই বইগুলো যদি তিনি না পড়েন, তিনি যদি কুবলাই খানের বই যদি না পড়ে থাকেন, তিনি যদি তুজুকে জাহাঙ্গীরি না পড়ে থাকেন, তিনি তুজুকে বাবরি, সম্রাট বাবরের বইটি যদি পড়ে না থাকেন, তাহলে রাজনৈতিক দলগুলোর সাথে তার যে ডিলটা, এই ডিলটা করা তার জন্য যাকে বলে ভয়ঙ্কর বিষয় হবে, ভীষণ রকম ভয়ঙ্কর বিষয় হবে। তো এই কথাগুলো বললাম এই কারণে যে খুব অল্প সময়ের মধ্যে তিনি যদি এই কাজগুলো শেষ করে সুন্দরভাবে যেতে পারেন, আগের জাস্টিস হাবিবুর রহমানের মতো, বিচারপতি শাহাবুদ্দিনের মতো তিনি একটা ইতিহাস তৈরি করবেন। আর যদি তা না হয়, তাহলে তিনি একটা চক্রের মধ্যে পড়ে যাবেন। সেই চক্র তার এই 85 বছরের দেহ, 85 বছরের পুরনো মন, 85 বছরের বিচলিত মস্তিষ্ক, এটিকে ব্যবহার করে তার সর্বনাশ ঘটাবে এবং আমাদের অনেকের সর্বনাশ ঘটাবে। তো এবং যেটি শেখ হাসিনার ক্ষেত্রে ঘটেছে, এবং শেখ হাসিনার যে স্যাটিসফ্যাকশন ছিল, সফলতা ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসেরও সফলতা অনেক বেশি, কিন্তু তার যে ডিসস্যাটিসফ্যাকশনের পরিমাণ অনেক বেশি। তো ফলে এখন এই যে বর্তমান যে রাজনীতি, সেই রাজনীতির যে সীমা পরিসীমা, এগুলো মানে বুঝতে হবে সবাইকে। সবার পরিমিত বোধ যদি না থাকে, তাহলে তাকে জীবনের শেষ প্রান্তে কাঁদতে হয়। আলেকজান্ডার দ্য গ্রেট, তিনি ভারত আক্রমণ করেছিলেন এবং ভারতে আসার পর তিনি বুঝলেন যে তিনি একটা রং জায়গাতে আসছেন। এত কাল যাদের সাথে যুদ্ধ করেছেন, এর সাথে এরা অন্যরকম, এর পরিবেশ একরকম,
ফলে ভারত থেকে যাওয়ার পথে তাকে মারাত্মক ক্ষয়ক্ষতির মুখোমুখি হতে হয়েছিল। সৈন্যরা বিদ্রোহ করেছিল এবং কয়েকটি স্থানীয় গ্রুপ তার উপর আক্রমণ করেছিল এবং একটা যুদ্ধে তিনি মারাত্মকভাবে আহত হয়েছিলেন। এবং এই শরীর নিয়ে তিনি যখন রাশিয়া অতিক্রম করছিলেন, মধ্য এশিয়া, তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন এবং ইরাকে গিয়ে তিনি একেবারে বেশি অসুস্থ হয়ে গেলেন এবং সেখানে গিয়ে ব্যাবিলন নগরীতে গিয়ে তিনি, ব্যাবিলন অথবা আলেকজান্দ্রিয়া তারপর এখন মনে তিনি মারা গেলেন। ব্যাবিলনে, সম্ভবত ব্যাবিলনে তিনি মারা গেলেন। তো এই যে আলেকজান্ডারের মতো বিশ্ববিজয়ী, তিনি তার সীমা বুঝতে পারেননি। নেপোলিয়ন বোনাপার্ট একটা সময় তার সীমা বুঝতে পারেনি, ফলে তার সারা জীবনের অর্জন এসে সেই সেন্ট হেলেনা দ্বীপে বন্দী হয়ে গেল এবং সেখানে তিনি মারা গেলেন। জুলিয়াস সিজার একই অবস্থা, সারা জীবন তিনি যা ধরেছেন তা অর্জন করেছেন, কিন্তু জীবনের শেষ দিকে এসে তিনি তার সীমা অতিক্রম করে ফেলেছিলেন। তো এখন প্রত্যেকটি মানুষের, শেখ হাসিনার পতনের পেছনে মূল কারণ হলো তিনি সীমা অতিক্রম করে ফেলেছেন। তো এখন যারা এসছে, মানে যারা কাজকর্ম করছে, তাদের প্রথমত একটা সার্কেল তৈরি করতে হবে যে এটা আমার সীমা, আমি এই সীমার বাইরে যাব না। এখন সেই সীমা তৈরি করে তারা যদি 3 মাস বা 6 মাস তারা বললেন যে আমরা 3 মাস থাকবো, 6 মাস থাকবো, হতে পারে। অথবা আমি 6 বছর থাকবো, রাষ্ট্র সংস্কার করব, এটা নিয়ে একটা গণভোট হতে পারে। তাকে যদি সে গণভোটে লোকজন অংশগ্রহণ করে দেয়, অসুবিধা নেই, তিনি 6 মাসের জায়গায় 6 বছর থাকতে পারেন। কিন্তু একটা বিষয় হলো এই রাষ্ট্র মেরামত, এটি একটা চলমান প্রক্রিয়া। এখন আপনি যেটা মেরামত করছেন, মানুষের মন মস্তিষ্ক এমন জটিল, আজ আপনার কাছে যেটা খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, ঠিক 6 মাস পরে আর সেটার কার্যকারিতা থাকে না। একটা গাড়ির মডেলের মতো, টেলিফোনের মতো। এই দেখেন, গত বছর আপনি স্যামসাং এর সবচেয়ে লেটেস্ট S24 কিনলেন আলট্রা, বা আইফোন 15 প্রো কিনলেন, কিন্তু আবার এই যে এখন শরীর উসখুস করতেছে, 1 বছর যাওয়ার আগে 6 মাসের পরে আপনি আবার নতুন মডেলের জন্য অস্থির হয়ে বসেন। তো রাজনীতিতে এরকম প্রতি মুহূর্তে মডেল পরিবর্তন করতে হয়। কাজেই এমন কিছু নেই যেটা 6 বছর ধরে আপনি করবেন আর এটা 600 বছর ধরে চলতে থাকবে। নেভার এভার, এটা নেভার হ্যাপেন, কখনো ঘটেনি। এটা চলমান প্রক্রিয়া। ফলে একটি রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে সময় সুযোগ মতোই অনেক কিছু সংযুক্ত হয়, অনেক কিছু বিযুক্ত হয়, এটাকে পার্মানেন্টলি কোনো কিছু করা যায় না। এবং এই কাজটি জনগণের নেতা না হয়ে, জনপ্রতিনিধি না হয়ে, জনগণ দ্বারা নির্বাচিত না হয়ে কেউ কখনো করতে পারেনি। পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তি হয়েও পারবে না, সফল ব্যক্তি হয়ে কেউ কখনো পারেনি। তো কাজেই যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই কাজটি করতে হয়, তাকে আওয়ামী লীগ বিএনপির সঙ্গে প্রতিযোগিতা করে আপনি নির্বাচন দেন, 3 মাস পরে নির্বাচন দেন, আপনি রাজনৈতিক দল করেন, ছাত্র যারা বিপ্লব করেছে তাদেরকে এমপি পদে মনোনয়ন দেন, তারপরে বিএনপি মাঠে আসুক, আওয়ামী লীগ মাঠে আসুক, সবাই নির্বাচন করে দেখেন আপনি কয়টা সিট পান, তারপরে আপনি সংস্কার করেন এবং আপনি যা ইচ্ছে তাই করেন, পার্লামেন্টে আপনার সেই অধিকার থাকবে। কিন্তু এই যে একটা মানে ক্ষোভ, বিক্ষোভ, আওয়ামী লীগের বিরুদ্ধে যে বিক্ষোভ, সেই বিক্ষোভে সমস্ত জনগণ অংশগ্রহণ করলো, আর আপনি বা আপনারা হঠাৎ করে এখানে এসে উদিত হয়ে বসে বললেন যে আমরাই ত্রাণকর্তা, আমরাই সবকিছু করবো, ইটস আওয়ার ওনারশিপ, এটা আমাদের মালিকানাধীন, এই গণ অভ্যুত্থানের মালিক আমরা। কিন্তু না, 18 কোটি মানুষ অভ্যুত্থান করেছে। 3000-এর মতো মানুষ যদি মারা গিয়ে থাকে, 3 লাখের মতো মানুষের শরীর থেকে যদি রক্ত ঝরে থাকে, 50 লক্ষ মামলা মোকদ্দমায় জর্জরিত হয়ে 1 কোটি মানুষ যদি 15 বছর ধরে ঘর বাড়ি ছাড়া হয়ে থাকে, বউ বাচ্চা ছাড়া হয়ে থাকে, ব্যবসা বাণিজ্য শেষ হয়ে গিয়ে থাকে, সেই তুলনায় এই 17 জন মানুষ, হোয়াট ইজ ইউর কন্ট্রিবিউশন টু দ্য নেশন? হোয়াট ইউ হ্যাভ ডান for the politics, for the people? And what is your quality and qualification to be the Prime Minister or to be the Minister? And why people will give you vote and why you will be elected? এই ধরনের প্রশ্ন যদি নিজের কাছে করেন এবং নিজেকে প্রমাণ করার জন্য আপনার আসলে কতটা জনপ্রিয়তা আছে, যে কোনো একটা নির্বাচনী এলাকাতে গিয়ে আওয়ামী লীগের একজন জনপ্রিয় প্রার্থী অথবা বিএনপির একজন জনপ্রিয় প্রার্থীর সাথে একটা মডেল নির্বাচন করে দেখেন, এই 17 জনের যে কোনো একজন ক্ষমতায় থেকে, যে আমরা বাংলাদেশের এই জায়গাটাতে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হবে, এই ইলেকশনে এই এখন 17 জন দাঁড়াবে এবং সেখানে আপনি আওয়ামী লীগের একজন জনপ্রিয় প্রার্থী, আপনি ধরুন এই যে এখন শাহজাহান খাঁ বা আব্দুর রহমান বদি, যাদের কিনা অনেক বদনাম, তো শাহজাহান খাঁর যে
শরীয়তপুরে গিয়ে বা মাদারীপুরে গিয়ে আপনি একটা ইলেকশন করে আসেন, আব্দুর রহমান বদির টেকনাফে গিয়ে একটা ইলেকশন করে আসেন, এই সরকারের যে 17 জন আছেন যে কোনো একজন, তারপরে দেখেন যে জনগণের ম্যান্ডেট কাকে বলে। এটা এত সোজা জিনিস নয়। ফলে একটি জটিল কুটিল বিষয়টাকে যদি আপনি পানির মতো মনে করেন, চুমুক দেওয়া খাওয়ার চেষ্টা করেন, এটি সমস্যা তৈরি করবে। তো কাজেই ধীরে চলেন, মাথা ঠান্ডা রাখেন, অনেক কিছু করার দরকার নেই, সামান্য কিছু করেন যা আমাদের প্রয়োজন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।